উইকেটে রান আর স্টেডিয়ামে দর্শক খরা এবার অনেকটা এভাবেই ভুগছে দেশ সেরা জনপ্রিয় ক্রীড়া আসর বিপিএল ক্রিকেট। এর সঙ্গে প্রতিদিনই ট্রল হচ্ছে ভুলে জর্জরিত টিভি প্রোডাকশনের বিভিন্ন গ্রাফিক্স। বিদেশি ব্যাটসম্যানদের অনেকেই মাঠে দর্শক টানতে এরই মধ্যে পরামর্শ দিয়েছেন উইকেট স্পটিং করার। খেলা নিয়ে খেলায় আমাদের আজকের বিষয় দর্শক আর রান খরার বিপিএল। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফারজানা জহির, আর আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন দুজনেই? খুব ভালো। বিপিএল কেমন এনজয় করছেন? মানে গতবার যেরকম এনজয় করেছিলাম সেরকম এনজয় করতে পারছি না। কারণটাই তুমি প্রথমেই বলে দিচ্ছ, রানের করা। লোকজন স্কোর দেখতে আসে, খুব লো স্কোরিং ম্যাচ হচ্ছে। 75 রানস ক্রস করতেই যেমন একটা টিমের অলমোস্ট জান ফেটে যাচ্ছে, সেখানে আমাদের দেখার কথা 170 কিংবা 160। সেটাই 63 যখন স্কোর হয় তখনও দেখি যে সেটা চেস করতে অনেক মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেহরাব হোসেন, আপনার কি মনে হয় যে কি কারণে এবারের বিপিএলটা ঠিক জমছে না? এটা কি আসলে ওই রানের খরার কারণেই? অফকোর্স প্রথম কারণটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে রান খরার কারণেই। আর আমরা জানি যে মিরপুর স্টেডিয়ামে কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সফর করে গেছে। তখন কিন্তু একটা প্ল্যান ছিল যে আমাদের ওয়েস্ট ইন্ডিজ যখন আসলো আমাদের উইকেটটা কী ধরনের হবে। তো মিরপুরের উইকেটটা কিন্তু সেই ধরনেরই কিন্তু স্লো উইকেট বানানো এবং স্পিনিং ট্র্যাক বানানো, এবং সেই উইকেটেই কিন্তু আমরা কিন্তু এই বিপিএল কিন্তু খেলছি। তো সেটাও একটা কিন্তু বড় কারণ যে স্লো উইকেট হওয়ার কারণে কিন্তু আপনার ব্যাটসম্যানরা রান করতে পারছে না। আমার কাছে মনে হয় যে এটাই বড় কারণ। আর ডিউ ফ্যাক্টর নিয়ে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় খানিকক্ষণ আগেই আমার সিনিয়র বড় ভাই আমাকে যে ইনফরমেশনটা দিলেন, খুব সুন্দর একটা কথা বলেছেন হীরা ভাই, যে সাকিবের মতো প্লেয়ার, ক্রিস গেলের মতো প্লেয়ার, তাদের কাছে কিন্তু ডিউ ফ্যাক্টরটা কিন্তু বড় কোনো কারণ নাই, বিকজ তারা প্রফেশনাল এবং বেশ 10 বছরের অধিক সময় ধরে তারা ক্রিকেট খেলছেন এবং ডিউ ফ্যাক্টরের সাথে তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু পরিচিত এবং সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানেন, ভালোই জানেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে গত বছর আমরা পঞ্চম আসরে এসে যেরকমটা দেখেছিলাম যে জাঁকজমকপূর্ণ একটা আসর, হয়তো সেরকম ভাবে ষষ্ঠ আসরে সেটা হয়ে উঠতে পারছে না। নির্বাচনও কিন্তু একটা বিরাট বড় কারণ ছিল। নির্বাচনের সময় কিন্তু কোনো রকম বিপিএল এর কোনো রকম প্রচার কিন্তু করতে পারেনি ক্রিকেট বোর্ড। তো সেটাও অনেকে এখনো পর্যন্ত আসলে জানে না যে বিপিএল টুর্নামেন্টটা চলছে। জি, আপনার কাছ থেকে শুনবো আরো, আপনার কাছে একটু শুনি। গতবারের কথা বলছিলেন যে গতবার জমেছে, এবারের চাইতে একটু জমেছিল, কিন্তু গত আসর বা তার আগের আসর যদি আমরা দেখি সেখানেও কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। ঢাকার বাইরে যখন বিপিএল গিয়েছিল তখন থেকে অনেক দর্শকের আগমন শুরু হয়েছিল, এবং যখন নকআউট পর্বটা এসছে তখন থেকে ঢাকার ম্যাচ কিন্তু সেভাবে তখন জমেনি। এই একটা কারণেই তখনও বলা হচ্ছিল যে লো স্কোরিং ম্যাচ হচ্ছে সেই কারণে, এবং তখন কিন্তু বলা হয়েছিল যে পরের আসর থেকে আমরা যেন মানে স্কোর বেশি হয়, যেহেতু এখানে টি-20 দানবরা আসবেন, অনেক মারবেন, ক্রিস গেল থাকবেন বা এবি ডিভিলিয়ার্স থাকবেন, এবার অনেক তারকা আছে, তারপরও কিন্তু উইকেট সেরকমই রাখা হয়েছে। তো এইখানে আসলে দায়টা কার? এটা কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আয়োজকরা কি চাচ্ছে না যে বিপিএল এর মানটা? যে একটু আগে ওপি যেটা বলছিল যে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজ খেলেছি এবং কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে কিন্তু মিরপুরে, যে তার আগে জিম্বাবুয়ের সাথে যে বানাবার যে সময়টা, এখন মনে করেন তুমিই বলবে যেহেতু সেকেন্ড খেলা, যেটা সেকেন্ড খেলা আগে যে ফার্স্ট খেলাটা হচ্ছে সেটার কোনো প্রিপারেশন নিতে পারছে না। কেন? সেকেন্ড খেলাটা শেষ হচ্ছে রাত্রে 9:30টার সময়, তারপর হয়ে যাচ্ছে কাভার, খেলা হচ্ছে আর্লি 12:30টায়, এনাফ রৌদ্র পাচ্ছে না, উইকেটটা যে একটু আর একটু ব্যাটিং ওরিয়েন্টেড করবে সেই সুযোগটা কিন্তু কিউরেটার সেভাবে পাচ্ছে না। তাছাড়া এবার একটু শীত বেশি পড়েছে এবং লো স্কোরিংয়ের কারণটা হলো উইকেটগুলিও কিন্তু ডাবল পেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আউট হচ্ছে প্লেয়াররা কিন্তু নিজের দোষে। আমি যেটা মনে করি যে এইসব উইকেটে কিছুক্ষণ সময় দিতে হয়, সবাই তাড়াতাড়ি করার চেষ্টা করছে, সেটা উইচ ইজ নট কারেক্ট। প্লাস এইসব উইকেটে রিস্ট ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি একটা ব্যাটসম্যানের। যেমন আমি কিন্তু অফের বল, আউটসাইড অফ স্টাম্পের বল কিন্তু আমি স্কোয়ার লেগে খেলতে পারি, লাস্ট মিনিটে কিন্তু আমি টার্ন করতে পারি, আমি যদি দেখি যে এখানে একটা গ্যাপ আছে।
উইকেট টেকে সিঙ্গেল, যেটা জাভেদ মিয়ান্দাদ করতো। আবার সেম থিং লেগ স্টাম্পের বল আমি একটু সরিয়ে গিয়ে আমি অফে খেলতে পারি যদি আমি দেখি যে এখানে গ্যাপ আছে, তার মানে আপনি বলছেন যে আমি ডট দিতে চাই না। ভালো বলে কিন্তু রান আসে। ঢাকার ব্যাটসম্যানরা কিন্তু ঠিকই রান করছেন, তাহলে আপনি কি এখানে ব্যাটসম্যানদের দায় দিচ্ছেন, বা আরেকটা বিষয় আছে যে ফ্র্যাঞ্চাইজিদের দায় এখানে কতখানি, বা দলগুলোর যে তাদের মানসিকতা আসলে ওরকম আক্রমণাত্মক দেখছি না আমরা এবার? এখানে আক্রমণাত্মক আমার কাছে মনে হয় না যে হওয়া উচিত কোনো ফ্র্যাঞ্চাইজি। আক্রমণাত্মক বলতে আমি ফ্র্যাঞ্চাইজি বলতে আমি বোঝাচ্ছি যে দলগুলোর ক্রিকেটারদের মাঠে যখন নামছে সেরকম আক্রমণাত্মক মানসিকতা দেখছি না। সকলেই প্রফেশনাল এবং আই বিলিভ যে মানে আক্রমণাত্মক সবাই থাকেন, কিন্তু সেটা হয়তো সেটা বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছে না বিকজ অফ এতই লো স্কোরিং ম্যাচ হচ্ছে যে যেটা নিয়ে মানে প্লেয়াররা লড়বে সেটাই কিন্তু তারা স্ট্যান্ড করতে পারছে না। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা অনেকটাই আক্রমণাত্মক বডি ল্যাঙ্গুয়েজে নয়, কিন্তু প্রফেশনালি তারা খেলেন, যেহেতু তারা সকলেই কিন্তু তাদের সবকিছু সর্বস্ব ঢেলেই কিন্তু খেলেন। আর ব্যাটসম্যানদের আমার কাছে মনে হয় যে এখানে দায়টা কিন্তু একটু বেশি, বিকজ যদি আউটের ধরনগুলো দেখেন, আউটের ধরনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে অতিরিক্ত মাত্রায় তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ব্যাটসম্যান আউট হচ্ছেন, যেখানে কিনা আর্লি উইকেট চলে যাচ্ছে। আমি যদি একটি ম্যাচের কথাই উল্লেখ করি, কুমিল্লা যে ডিজাস্টারটা হলো রংপুরের এগেনস্টে, তো সেই ম্যাচের কথাই যদি বলি, প্রথম 6 ওভারেই কিন্তু তাদের 7 উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলে। তো এটা কিন্তু কাম্য নয়, বিকজ টিম লাইক কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাদের ব্যাটিং লাইন আপ যদি দেখেন, সেখানে শাহিদ আফ্রিদি থেকে শুরু করে আমাদের বাংলাদেশের সুনামধন্য ন্যাশনাল টিমের খেলোয়াড় সমৃদ্ধ একটা দল, তামিম ইকবালের মতো খেলোয়াড় সেখানে আছেন, স্মিথের মতো খেলোয়াড় সেখানে ছিলেন। তো তারা এত প্রফেশনাল, তারা কিন্তু চাইলে কিন্তু তারা কিন্তু তাদের ইনিংসটা কিন্তু আরেকটু বিল্ড আপ করতে পারতেন, কিন্তু তাদের আউটের ধরনগুলো আপনি যদি দেখেন, আপনার দেখে অবশ্যই মনে হবে, যে কেউ বলতে পারবে যে অতিরিক্ত মাত্রায় তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু আউট হয়েছে। শুধু যে আমরা আমাদের উইকেট ভালো নয় বা আমাদের কিউরেটার ঠিক সময় পাচ্ছেন না উইকেট তৈরি করার মতো, সেটাও কিন্তু নয়। কিন্তু ব্যাটসম্যানদেরও দায়বদ্ধতা এখানে কিন্তু আছে। ব্যাটসম্যানরা যদি আরেকটু যদি সময় নিয়ে খেলেন, আমার কাছে মনে হয় যে রানটাও হতো, এবং আমরা যতটুকু দোষারোপ করছি কিউরেটারকে বা আমাদের বোর্ডকে বা ক্রিকেটকে, সেটার থেকে আমরা মনে অনেকটাই কিন্তু বের হয়ে আসতে পারবো। আচ্ছা, আরো শুনবো আপনাদের দুজনের কাছ থেকে। এই মুহূর্তে মিরপুরে চলছে বিপিএল এর দলগুলোর অনুশীলন, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তিনি। শাহান পাপন, আজকে খুবই হাই ভোল্টেজ ম্যাচ আছে, দিনের প্রথম ম্যাচটা রংপুর বনাম ঢাকার ম্যাচ, এরপরে সন্ধ্যায় আরেকটা ম্যাচ আছে, কুমিল্লা এবং রাজশাহীর ম্যাচ আছে। তো এই মুহূর্তে নিশ্চয়ই যাদের খেলা তারা অনুশীলনে নেই, বাকি দলগুলো আছে অনুশীলনে, আপডেট জানান আমাদের। ফারজানা জহির, আপনি যেমনটি বলছিলেন যে আজকের খেলা তো রয়েছে, এবং আজকের পরে যাদের খেলা রয়েছে তারা কিন্তু এখন একাডেমি মাঠে প্র্যাকটিস করছে। বিশেষ করে চিটাগং ভাইকিংসের কথা বলতে পারি, তারা এই মুহূর্তে একাডেমি মাঠে প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিসে বেশ সিরিয়াস তারা। আপনি জানেন যে গত 2টি ম্যাচ খেলেছে চিটাগং ভাইকিংস এ পর্যন্ত, তার মধ্যে একটিতে জয় এবং একটিতে পরাজয়। তো এই নিয়ে তারা এই পর্যন্ত টেবিলে 3 নম্বরে অবস্থান করছে, এটুকু বলা যায়। তাদের যে চেষ্টা আছে সেখান থেকে উত্তরণের, সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে আছেন চিটাগং ভাইকিংসের একজন খেলোয়াড়। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বিপিএলে আমরা যেটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি যে দর্শক খরা এক, আর দ্বিতীয়ত আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে যে মাঠে রান আসছে না সেভাবে। যদিও বা 180-70 এই ঘরে যারা যায়, সেজ করে জেতাটা খুব কঠিন হয়ে যায়। সানজামুল ইসলাম আছেন আমাদের সাথে। হ্যাঁ, এটা ঠিক। আমি বুঝতেছি না কেন দর্শক আসতেছে না। মেবি অনেক লাইভ ম্যাচ দেখে দর্শক, এই জন্য হয়তো বা। তো ডে বাই ডে দর্শক আসবে আশা করি। আর এই স্কোরিং ম্যাচ বলতে আসলে যে উইকেট যে খারাপ তা না, আমরা একটু খারাপ ব্যাটিং এর কারণে এরকম হচ্ছে। একটু ক্যালকুলেশন করে খেললে আই হোপ যে বড় স্কোর হবে। আচ্ছা, এই যে বড় স্কোরের কথা বলুন, বড় স্কোর কিন্তু হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে ঢাকা বড় স্কোর করেছে, 90 করে স্কোর করেছে। বাট অন্যদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আবার লো স্কোরিং ম্যাচেও কিন্তু ঘাম ঝরে যাচ্ছে ম্যাচ জয়ের জন্য। সব মিলে এই যে দুর্বোধ্য উইকেটটা, আপনি নিশ্চয়ই বেশ ভালো, আপনার একটা অবজারভেশন থাকতেই পারে স্পিচ সম্বন্ধে। তো এই বিষয়ে কি বলবেন যে মিরপুরের পিচ বিপিএল অর্থাৎ এই শর্টার ভার্সন ক্রিকেটের জন্য কতটা প্রিপেয়ার? প্রিপেয়ার তো অনেক টাইম ধরে প্রিপেয়ার করেছে, কিন্তু হচ্ছে উইকেট, মিরপুর উইকেট বরাবরই একটু লো থাকে, ড্যাম থাকে। সো দ্যাট এটা শুধু বিপিএল না, আপনি ডোমেস্টিক খেলা হলো, ইন্টারন্যাশনাল খেলা হলো, এখানে দেখবেন যে উইকেটে ওই রকম ব্যাটসম্যানদের জন্য হেল্প থাকে না। সো যেরকম বিহেভ ইন্টারন্যাশনালও করে, সেরকমই বিপিএলও করতেছে।
আচ্ছা, আমি একটু আপনার দলের ব্যাপারে আসি। চিটাগং ভাইকিংস এখন যে অবস্থানে আছে টেবিলে, তো এটা নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট এবং মানে আগাতে চান কিভাবে? হ্যাঁ, আমরা দেখেন প্ল্যান করি, আমরা ফিউচার প্ল্যান না, আমাদের প্ল্যান থাকে ম্যাচ বাই ম্যাচ, সো দ্যাট আগামীকালকে ম্যাচ আছে, ডে আফটার ম্যাচ আছে, সো কালকে ম্যাচের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, সো দ্যাট কালকে জিতলে তারপরে ম্যাচে প্ল্যানে যাব আমরা, এইভাবে ম্যাচ টু ম্যাচ যাচ্ছি আমরা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ফারজানা, যেমনটি শুনছিলেন সানজামুল ইসলাম বলে গেলেন যে ম্যাচ বাই ম্যাচ তারা এগোতে চান এবং মিরপুর উইকেট নিয়ে তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে দেখে শুনে খেলতে হবে। আমি কিছুক্ষণ আগেই আমাদের শফিকুল্লাহ হীরার কথা শুনছিলাম, তিনি যেটা বলছিলেন যে পিচে সেট হয়ে তারপরে খেলার যে প্রবণতাটা সেটাই ব্যাটসম্যানদের করতে হবে, তাহলে কিন্তু রান আসবে। কারণ রান যে হচ্ছে না এমনটা নয়, 189-90 ঘরেও কিন্তু ঢাকা ডায়নামাইটস তাদের স্কোর করেছে এবং তারা দেখিয়ে দিয়েছে। তো সব ব্যাটসম্যানরা যদি এভাবেই খেলে তাহলে কিন্তু রান আসবে, মিরপুরের উইকেটে 4 ছক্কার বাহারি মার দেখা যাবে। আপাতত একটা জিনিস জানিয়ে রাখি, আজকে প্রচুর দর্শক দেখে এসছি আমরা, টিকিটের বুথের ওই পাশে লাইন ধরে তারা টিকিটের জন্য ওয়েট করছেন, হয়তো টিকিট কিনে তারপরে খেলা দেখবেন। তো দর্শক খরা বোধহয় কাটতে যাচ্ছে, ঘুষতে যাচ্ছে মিরপুরে, এটা কিন্তু বলাই যায়। আর চিটাগং ভাইকিংস সম্বন্ধে শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে তারা চেষ্টা করছে আরো ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য। ফারজানা। শাহান পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। উনি যেটা বলছিলেন যে আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, রংপুর এবং ঢাকার ম্যাচ, সেই ম্যাচটা দেখতে হলেও কিন্তু অনেক দর্শক আসার কথা। আর যেহেতু আজকে ফ্রাইডে, আজকে থেকে হয়তো দর্শক খরাটা কাটার একটা আশা আমরা করতেই পারি। এরপরে 15 তারিখ থেকে সিলেট পর্ব শুরু হয়ে যাচ্ছে, তখনও নিশ্চয়ই অনেক দর্শক আসবে। আমি মাঠে গিয়েছিলাম পরশুদিন, গতকালকে ম্যাচ ছিল না, সেখানে কিন্তু আমি দেখেছি যে ফার্স্ট ইনিংসের পরে রাজশাহী এবং খুলনার অনেক দর্শক, যে কয়েকজন ছিল মানে একদমই কম দর্শক ছিল, তাদের মধ্যেই সিংহভাগ বের হয়ে যাচ্ছিল ফার্স্ট ইনিংসের পরে, তারা আসলে মজা পাচ্ছিল না। তো এই যে দর্শক খরাটা, এটা কি আসলে উনি যেটা 117 রান ওরা জানে এটা অনায়াসে হয়ে যাবে, সুতরাং এখানে তো কোনো ফাইট হবে না। আর তারপরে ঠান্ডা পড়ে, ট্রান্সপোর্ট প্রবলেম হয়। আর এবার একটা বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু ভুল করেছে সময়সূচিতে, কালকে থেকে চেঞ্জ করেছে, এটা একটা ভালো, মানে আজকে তো ফ্রাইডে এমনিতেই পরে ম্যাচ, আগামী কালকে থেকে কার্যকর হবে। আজকে দুটোর সময় খেলা, আর কালকে থেকে বোধহয় 1 ঘন্টা করে পিছিয়ে, 1 ঘন্টা। এইটা একটা ভালো দিক, কারণ লাঞ্চ খাওয়ার টাইম পাচ্ছে না যারা খেলা দেখতে আসছে। 12:30 ইজ টু আর্লি, দ্যাটটা ঠিক আছে, ইন বিটুইন দে ক্যান হ্যাভ লাঞ্চ অ্যান্ড দেন দেড়টা থেকে ওরা খেলা দেখতে পারে। তাছাড়া স্কুল খুলে গেছে, তারপরে নতুন আমাদের গভর্নমেন্ট আসছে, তো সব দিক দিয়ে মিলে মানে এভরিবডি সিমস টু বি আনসেটেলড, মানে সবাই সেটেল হওয়ার চেষ্টা করতেছে, যার যার প্রফেশন কিংবা সব দিক দিয়ে মিলে। তারপরেও একটু অরাজকতা চলছে হয়তো কোনো কারণে গার্মেন্টস সেক্টরে, তো উত্তর থেকে লোক আসতে পারছে না, ওরা তো রাত্রে তো আসবেই না, রিস্ক নিবে না। তারপরে কালকে শুনলাম মিরপুরেও নাকি একটু গার্মেন্টসে প্রবলেম হয়েছে। সো ইফ দিস ফ্যাক্টরস কন্টিনিউ, এগুলো তো সবসময়ই চলে, কিন্তু আমরা দেখি যে যখন র্যাঙ্কিং এর একেবারে নিচের সারির দলের সাথেও বাংলাদেশ দলের খেলা হয়, তখনও প্রচুর দর্শক হয় বা আমাদের কাছেও টিকিটের জন্য অনেক রিকোয়েস্ট আসে, কিন্তু এখন কিন্তু সেরকম কিছু আমরা দেখছি না। সো বিসিবিকেই উদ্যোগ নিতে হবে, আয়োজকদেরকেই উদ্যোগ নিতে হবে কি করে দর্শক আনা যায়, কারণ দিন শেষে টুর্নামেন্টটা তো দর্শকদের জন্যই। এই যে মাঠে খেলা দেখতে আসছে না দর্শকরা, তারা বেশিরভাগই হয়তো ইউটিউবে খেলা দেখছে কিংবা টেলিভিশনে বসে খেলা দেখছে, সেগুলো নিয়েও কিন্তু নানান রকম টল হচ্ছে, নানান রকম অভিযোগ আসছে। আমাদের কাছে কিছু ফুটেজ আছে, আগে যদি আমরা ফুটেজগুলো দেখে নিই তাহলে বোধহয় আলোচনা করতে আমাদের জন্য একটু সুবিধা হবে। আমাদের সাথে মাঠে রয়েছেন তাসনিম রয়েছেন, দেখে আমি জানতে চাই যে হযরতুল্লাহ জাজাই, তারপরে সুনীল নারায়ণ, এরপরে হচ্ছে অ্যান্ড্রু রাসেল, শুভাগত হোম, 4 জনই কিন্তু আমাদের ফরেন প্লেয়ার। শুভাগত হোম আমাদের লোকাল প্লেয়ার। সরি রাজাক ভাই, আমি কথা বলতে বলতে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আমার একটা ভুল ছিল মাঝখানে, যে ক্রিস গেল এবং এবি ডিভিলিয়ার্স ডেফিনেটলি দে আর ফ্রম রংপুর রাইডার্স এর হয়ে খেলছে। জি, and the captain Mushika Rahim and Mushfa Mutaza. The news from the middle, the Chittagong Vikings. The Chittagong Vikings. This young man Ali Khan from Afghanistan. Oh, that's a beauty.
আচ্ছা, আমরা যেটা দেখলাম যে যখন মাঠে খেলা চলছে তখন যেই যততম ওভারের খেলা চলছে তার সাথে নিচে যেই বল বাকি আছে সেটা দেখাচ্ছে, সেটার কোনোই মিল নেই, আকাশ পাতাল তফাৎ। এখানে দেখাচ্ছে 43 বল বাকি আছে, ওইখানে দেখাচ্ছে আবার আপনার নবম ওভারের বা সপ্তম ওভারের খেলা চলছে। আবার কোথাও কোথাও প্লেয়ারের বয়স যার 19 তাকে দিয়ে দেওয়া হয়েছে 119 বছর, কিংবা কারো কারো ইকোনমি রেট দেওয়া হয়েছে, মানে পুরাই একেবারে অবাস্তব। তো এই ধরনের ভুলগুলো নিয়ে যখন মানুষ টেলিভিশনের সামনে খেলা দেখতে বসে, তারাই বা কতটুকুন বিনোদিত হয় বা কতটুকুন বিরক্ত হয় যখন আপনি টেলিভিশনে দেখেন খেলা, আপনার কেমন লাগে? না, এটা যে কারোর জন্যই কিন্তু একটা অস্বস্তিকর একটা ব্যাপার যে এরকম ধরনের ট্রল যদি আপনার সামনে বারবারই আসতে থাকে, তো সেটা সত্যি আমরা কিন্তু কখনোই কিন্তু এই ধরনের কিন্তু টিভি স্ক্রিনে কিন্তু এই ধরনের ভুল ভ্রান্ত বা আমরা এগুলো আশা করি না। বিকজ যারা কাজ করে যাচ্ছেন টিভির পিছনে, আমরা জানি যে সেটা খুব কষ্টের একটা কাজ এবং সারাক্ষণ তার মানে মনোযোগ সেখানেই রাখতে হয়। কিন্তু প্রতিনিয়ত যখন এই ভুলগুলো হচ্ছে তখন তো বোঝাই যায় যে এখানে অমনোযোগিতা আছে কিংবা অবহেলা আছে একটা। প্রফেশনালিজম আমার কাছে মনে হয় যে একটু দৃষ্টিকোণ থেকে দেখলে আমার কাছে মনে হয় সেখানে একটু অভাব আছে, এবং যারা প্রোডাকশনটা করছেন আমার কাছে মনে হয় যে তারা ইতিমধ্যেই তারা কিছু একটা পদক্ষেপ তো অবশ্যই নিয়েছেন যাতে ভুল ভ্রান্তিগুলো না হয়। কিন্তু তারপরেও সব থেকে বেশি যেটা চোখে লাগে যে অন স্ক্রিন যখন আপনার যেটা আমরা দেখলাম মাশরাফি বিন মুর্তজা যিনি আপনার টস করতে এসেছেন বা টসের ইন্টারভিউ নিতে এসেছেন, তিনি কিন্তু উচ্চারণই করতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা, সেটা কিন্তু সত্যি হাস্যকর। তো এই ধরনের আমার কাছে মনে হয় যে অধিনায়ক যখন টস করতে যায় তো তখন যদি আমাদের বাঙালি কেউ যদি সেখানে যদি উপস্থিত থাকতেন তাহলে হয়তো বা ম্যাচ রেফারির কাছে যদি তিনি জিজ্ঞেস করতেন বা ম্যাচ রেফারি যদি ইন্টারভিউটা যদি নিতেন তাহলে হয়তো তিনি মাশরাফি বিন মুর্তজার নামটা কিন্তু ভুলবশত কিন্তু বলে ম্যাশ মুর্টোস এরকম কিন্তু কিছু বলতেন না। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এই ধরনের কখনই কিন্তু কোনো কিছু আমাদের কাছে কাম্য নয়। আই বিলিভ যে ইতিমধ্যেই প্রোডাকশন নিয়ে যারা কাজ করছেন এবং বোর্ডের লোকজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা একাধিকবার নোটিস তাদেরকে কিন্তু করেছেন। আর অবশ্যই আমি বিশ্বাস করি যে সিলেট পর্যায়ে যখন ম্যাচ যখন মাঠে করাবে আমরা আশা করব যে এই ধরনের ট্রল যাতে কখনো ভুল ভ্রান্তির ট্রল যাতে আমরা স্ক্রিনে না দেখতে পাই, সেটাই আশা করব। জি, আরেকটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হচ্ছে, DRS নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সেখানে স্নোকো মিটার নেই, কোন রকম দায় সারাভাবে অনুমানের উপর ভিত্তি করে অনেকটা তাদেরকে ডিসিশন দিতে হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যদিও আপনি একটি চ্যানেলের ব্রডকাস্টার চ্যানেলের সঙ্গে কাজ করছেন? এটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো প্রশ্ন, বাট আমি যেটা শুনে আসছি যে এটা চলে আসার কথা, চলে আসার কথা, কিন্তু আমরা যতটুকু জানি যে প্রবাবলি আজকে হয়তো আমরা যতটুকু জানি যে খোঁজ পেয়েছি সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য যেই কোম্পানির কাছ থেকে জিনিসগুলো আনা হয়েছিল, ইংল্যান্ডের একটা কোম্পানি, সেম কোম্পানির কাছ থেকেই কিন্তু এই বিপিএল এর জন্য আনার কথা, যেই কারণে তারা যন্ত্রগুলো আসলে মিরপুরের স্টেডিয়ামে আছে, ক্যামেরাগুলো ওখানেই রাখা আছে, কোনো একটা রুমে হয়তো রাখা আছে, ওগুলো নেয়নি, কারণ দ্বিতীয়বার নিশ্চয়ই প্লেন ফেয়ার বহন করে ওরা একই জিনিস নিয়ে আবার পাঠাবে না। তাহলে আসলে মানে বাধাটা কোথায়? এটার উত্তর দেওয়াটা খুব কঠিন। এটা থাকা উচিত ছিল। আচ্ছা, কঠিন উত্তরে আপনি একটু ভাবতে থাকুন, ভেবেচিন্তে উত্তর দিন। আমি একটা বরঞ্চ ব্রেক নিয়ে নেই। ওকে দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন। খেলা নিয়ে খেলা চলছে, ফারজানা জহির সঙ্গে আছি, আমার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি। আমরা যেটা দেখলাম যে ভিডিও ক্লিপে যে উপস্থাপিকা যিনি আছেন তিনিও নানান রকম ভুল করছেন, কমেন্টেটররাও নানান রকম ভুল বলছেন। তো কমেন্টেটর এবার চেঞ্জ করা হয়েছে, দুই একজনকে চেঞ্জ করা হয়েছে। গতবার আমার সিনহা ভাইয়ের সাথে কথা হয়েছিল গত আসরের পরে, উনি নিজেও বলছিলেন যে এই যে নাম ভুলভাল বলা, প্লেয়ারদের ইনফরমেশন ভুলভাল দেওয়া, এগুলোর কারণে ওনারা বিব্রত, বিপিএল আয়োজক কমিটি বিব্রত এবং বিসিবি বিব্রত। ওনারা এরকম একটা কথা উনি আমাকে বলেছিলেন যে পরের বার হয়তো আমরা একটা ইন্টারভিউর ব্যবস্থা করব বা আমরা বিসিবি যখন দায়িত্ব নিব আমরা সিলেকশনটা করে দেব। কিন্তু সিনহা ভাই আসলে এখন নেই, তার অভাবটা এবারের বিপিএল কতটুকু আসলে ইফেক্ট পড়েছে এবং এই যে ভুলভালগুলো বলে থাকে, আমরা দেখলাম যে সুভাষ শেষকে বলল বিদেশি, চারজন বিদেশির, হ্যাঁ শুভাগত হোমকে চারজন বিদেশির মধ্যে একজন বানিয়ে দিলেন, আর ক্রিস গেইল আর এবি ডিভিলিয়ার্সকে বললেন ঢাকার প্লেয়ার। এই ধরনের সত্যি মানে বিব্রত পরিস্থিতিতে কিন্তু ক্রিকেট বোর্ড পড়ারই কথা। এবং আপনি যে ইনফরমেশনটা দিচ্ছিলেন যে সিনহা সাহেব তিনি হয়তো আপনার সাথে কথা হয়েছে যে
কিভাবে বাংলাদেশের এই সমস্ত ভুলভ্রান্তিগুলো যাতে না হয়, নতুন কাউকে ইন্টারভিউ নিয়ে তারপর তারা এখানে যোগদান করাবেন, সেটা হয়তো তার প্ল্যানে ছিল। যদিও আমাদের দুর্ভাগ্য যে তিনি জীবিত নেই, কিন্তু তার কাছে আমার যেটা মনে হয় যে তার চলে যাওয়া বা পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা আমার ক্রিকেটের জন্য কিন্তু ব্যাপক একটা ক্ষতি, বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই। এবং এই পজিশনে যাকে আনা হয়েছে এখন, তো আমার কাছে মনে হয় যে তিনিও খুব অপ্রস্তুত, মানে প্রস্তুত ছিল আমি সেরকম একটা বলবো না। এবং সব কিছু এত বড় একটা ইভেন্টকে একা গোছানোর মতো দায়িত্ব বা সময় তিনি পেয়েছেন সেটাও কিন্তু নয়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এইবারের আসরটাই অনেকটাই কিন্তু হজবরল হয়ে গিয়েছে কিন্তু সিনহা সাহেব না থাকার কারণে, সেটাও কিন্তু একটা আমাদের মাথায় রাখতে হবে। আর সেদিক থেকে আমার কাছে মনে হয় যে যেগুলো আমরা টিভি স্ক্রিনে ট্রলে যেগুলো ভুল ভ্রান্তি দেখছি বা উপস্থাপিকা যেগুলো ভুল ইনফরমেশন দিচ্ছেন, তো এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার যারা প্রোডাকশনের পিছনে কাজ করছেন, টিভির পিছনে কাজ করছেন, তাদের অতি সত্বর এটা নিয়ে আমার কাছে মনে হয় যে এই ধরনের লোকদেরকে না রেখে যদি আমরা প্রফেশনাল লোকজনদের রাখি বা ক্রিকেট প্লেয়ারদের ভিতর থেকে কাউকে যদি নিয়ে এসে যদি এই সমস্ত ইন্টারভিউগুলো বা টিভি স্ক্রিনে দেখানো হতো, আমার কাছে মনে হয় যে ভুলভ্রান্তির সংখ্যা আরেকটু অনেকটাই কিছুটা কমে আসতে পারতো। আই ডু বিলিভ যে আমাদের বাংলাদেশে এই ধরনের অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা টিভি স্ক্রিনের সামনে গিয়ে কিন্তু সাবলীল ভাষায়, বাংলা ভাষায় বা ইংলিশে যারা, এবং কয়েকজন কিন্তু করেনি, প্রফেশনালি তারা কাজটা করে থাকেন ক্রিকেটারদের মধ্যে। ক্রিকেটারদের ইভেন্টে ক্রিকেটারদের এই থাকাটা আমার কাছে মনে হয় যে খুব বেশি মানুষ দেখায় এবং টিভি দর্শকরা যারা টিভি দেখেন তারাও সেটাকে খুব ভালোভাবে নেবেন। আই ডু বিলিভ দিস। জি, আপনি উইকেটের কথা বলছিলেন, ব্যাটসম্যানদের দায়ের কথা বলছিলেন। উইকেট নিয়ে আরেকটা প্রসঙ্গে আসি যে উইকেটটা আমাদের যেরকম আমাদের প্রথাগত উইকেটই আমরা বিপিএল এ দেখি, চেঞ্জ করা হয় না। আমরা দেখেছি যে আইপিএল থেকে কিন্তু অনেক হার্ড হিটার ক্রিকেটার বেরিয়ে আসে, যেটা পরে ন্যাশনাল টিমে তার পারফর্ম করে, অনেক ভালো করে। কিন্তু আমাদের বিপিএল দিয়ে এখনো পর্যন্ত হার্ড হিটার সেরকম ব্যাটসম্যান আমরা আসলে পাইনি। এটা ক্রিকেটের জন্য কতটুকু আসলে ক্ষতি হচ্ছে? না, আইপিএল এন্ড বিপিএল এর মধ্যে ডিফারেন্সটা হলো আইপিএলটা খেলা হয় কিন্তু যখন এন্ড মার্চ অর আর্লি এপ্রিল, তখন কিন্তু ওয়েদার ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। গরম, 40 ডিগ্রি টেম্পারেচার, তখন ইটস ভেরি ইজি টু মেক উইকেট অ্যান্ড রান করা খুব ইজি। 170, 180 অনেক সময় মনে হয় নো স্কোর। কিন্তু এখন ইটস টু আর্লি, প্লাস আমার মনে হয় ততটা সময় পায়নি বিকজ অফ দ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। That is also another reason. You cannot blame board for everything. কারণ আমাদের লিমিটেড গ্রাউন্ডস ফেসিলিটিস। হয়তো যদি বুঝতে পারতো যে ঢাকাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য পরে অতটা প্রিপেয়ার্ড না, they could have shifted it to Chittagong first. চিটাগংয়ে খেলে তারপরে হয়তো ততদিনে ঢাকাটা আর একটা করতে পারতো, হয়তো 2টা উইকেটে খেলতে পারতো, তাহলে হয়তো একটা উইকেট একটা রেস্ট পেত। উইকেট তো রেস্ট পাচ্ছে না, উইকেট অলসো নিডস রেস্ট। না, জাস্ট এইবারের কথা আপনি বলছেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল কিংবা যে সিরিজ ছিল, আমি ওভারঅল বিপিএল এর কথা বলছি। এটা 6ষ্ঠ আসর চলছে, আমাদের আসলে সেই হার্ড হিটার ব্যাটসম্যান কই? বিপিএল দিয়ে টি20-র খেলা, 4-6-এর খেলা, এখান দিয়ে আমাদের টার্গেট থাকবে যে আমরা 2-4 জন হার্ড হিটার ব্যাটসম্যান পাবো। সেরকম ব্যাটসম্যান কেন তৈরি হচ্ছে না? আমি একটু এখানে ইন্টারাপ্ট করি। আমার কাছে ওপি ভালো বলতে পারে। আচ্ছা, জি। আমার কাছে যেটা মনে হয় যে দেখুন, আমরা কিন্তু বরাবরই কিন্তু টি20 ফরম্যাটে আমার কাছে মনে হয় যে আমরা যদি ইন্টারন্যাশনালি আমাদের ন্যাশনাল টিমের কথাই যদি বলি, আমাদের কিন্তু বরাবরই কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যানের সংখ্যা কিন্তু কম, খুবই কম। আর সে কারণেই জানতে চাচ্ছি কেন তৈরি হচ্ছে না, কেন পাচ্ছি না। বিপিএল এ আমরা ম্যাচে কিন্তু আমার কাছে মনে হয় যে গত বছর বিদেশি প্লেয়ারদের সংখ্যা ছিল 5 জন, এবছর সেটা কমিয়ে আনা হয়েছে, একজন কমিয়ে আনা হচ্ছে। তো একজন কমিয়ে আনা মানে বাংলাদেশে একজন খেলার সুযোগ বেশি পাওয়া। তো যারা সুযোগ পাচ্ছেন, এবং বিপিএল এ আপনি দেখবেন যে প্রতিটা দলেই টপ অর্ডার ব্যাটসম্যান 1 থেকে 5 পর্যন্ত ব্যাটসম্যান কিন্তু সব ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু সব বিদেশি প্লেয়ার। সেখানে বাংলাদেশি প্লেয়াররা উদ্বোধনী ব্যাটসম্যান যারা আছেন, যারা জাতীয় দলের হয়ে খেলছেন ইতিমধ্যেই, তারা বাদে কিন্তু অন্য কোনো প্লেয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন না এই টপ অর্ডারের ব্যাট করার জন্য। এবং এই টপ অর্ডারের ব্যাট না করতে পারাটাও কিন্তু আরেকটা বড় কারণ যে বিগ হিটার ব্যাটসম্যান বের হয়ে আসছে না। এবং পরে যারা ব্যাট করতে নামছে দেখা যাচ্ছে যে ওভার শেষ হয়ে যাচ্ছে বা ওভার বাকি আছে মাত্র 2 থেকে 3টি ওভার।
তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা কিন্তু সেরকমভাবে যে সুযোগ পাচ্ছেনও যে নিজেকে মেলে ধরার জন্য, যে না হার্ড হিটার ব্যাটসম্যান, আমি একজন হার্ড হিটার ব্যাটসম্যান, আমার নামের পিছনে যেহেতু একটা সিল আছে, কিন্তু সেটা প্রমাণও করতে পারছেন না। তো আমার কাছে সব কিছু মিলে মনে হয় যে বিপিএল থেকেই যে আমাদের শুধু হার্ড হিটার ব্যাটসম্যান বের হয়ে আসবে আমরা এক্সপেক্ট করি, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমাদের এর পিছনে কিন্তু যদি আপনি তাকিয়ে দেখেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে যে ফরম্যাটগুলো আছে, আপনার ন্যাশনাল লিগ, বিসিএল, প্রিমিয়ার ডিভিশন, তো এখান থেকে কিন্তু আমার কাছে যে এটা ব্যক্তিগত মতামত, প্লেয়ার বের হয়ে আসার পাইপলাইনই হচ্ছে এটা। একটি মাত্র টুর্নামেন্ট দিয়ে আপনি এখান থেকে প্লেয়ার প্রডিউস করার চিন্তা ভাবনা কিন্তু এটা করতেই হয়, কারণ হচ্ছে যেহেতু আমাদের ঘরোয়া যে টুর্নামেন্টগুলোর কথা বললেন সেগুলোর উইকেট কোন মানের বা কারা খেলে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে কিন্তু সব কিন্তু আমাদের দেশীয় খেলার যারা আছেন সবাই কিন্তু টপ লেভেলে কিন্তু খেলছেন। শুধুমাত্র ব্যতিক্রম হয়েছে আমার কাছে মনে হয় যে গত আসর থেকে বিপিএল থেকে আমরা দুটি মাত্র প্লেয়ারকে তুলতে পেরেছিলাম, সেটা হচ্ছে আরিফুল হক এবং নাজমুল হাসান অপু। তো এই দুজন বাদে আমার কাছে মনে হয় না, তার আগে ছিল মারুফ। তো আমার কাছে মনে হয় যেটা যে বিপিএল কিন্তু আমাদের কিন্তু প্লেয়ার প্রডিউস করার বা টি-20 প্লেয়ার প্রডিউস করার কিন্তু ক্ষেত্র না। আমার কাছে মনে হয় যেটা যে আমাদের ঘরোয়া অন্য আসরগুলো আসলে ওই কথাই বলতে হয় যে ঘরোয়া অন্য আসরগুলোর মান আমাদেরকে বাড়াতে হবে। জি, উইকেটের উপরে ইম্পর্টেন্স দিতে হবে। ইউ হ্যাভ টু মেক নিউট্রাল উইকেট। জি, উইকেটে এমন ভাবে তৈরি করতে হবে যাতে উইকেটে 50-50। আচ্ছা, আমরা আবারও শুনবো আপনাদের কাছ থেকে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি পরের পার্ট নিয়ে, সঙ্গে থাকুন। স্বাগত আবারও খেলা নিয়ে খেলায়। শফিকুল হক হীরা আছেন এবং মেহরাব হোসেন অপি আছেন। আমরা একেবারে শেষ সময়ের দিকে চলে এসেছি। আজকে দুটো ম্যাচ আছে, তো ঢাকা আর রংপুরের ম্যাচ আছে। এবারকার ম্যাচগুলো একটা কথা কিন্তু সত্যি, লো স্কোরিং ম্যাচ হলেও কিন্তু কিছু কিছু ম্যাচে খুব প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, বা কখনো কখনো কিন্তু একেবারে স্নায়ু চাপের বিষয় চলে আসছে। মানে অনুমেয় না রেজাল্টটা, যে মনে হয় না শেষ মোমেন্ট পর্যন্ত কে জিতবে আন্দাজ করা যায় না। আজকে কাকে ফেভারিট মানছেন আপনি? ঢাকা ডায়নামিক্স একটা সিস্টেমে যাচ্ছে, বাট রংপুর উঠে এসেছে গত 2 ম্যাচে এবং খুব ভালো খেলেছে। এবং আমার দেখা মতো শ্রীলঙ্কার একটা ম্যাচে ওডিআইতে মাশরাফি যেরকম বোলিং করেছিল, ওর চেয়ে বেটার বোলিং করেছে গত ম্যাচে। দিস ইজ প্রবাবলি উইকেটের জন্য না, ইট ইজ প্রবাবলি হিজ বেস্ট বোলিং আমার দেখা মতো। তো যদি এটা কন্টিনিউ করতে পারে, খেলা তো দুটোর সময়, একটা হলো যে 12:30 খেলা আরম্ভ হয় কি উইকেটটা ততটুকু টাইম পায় না শুকাবার জন্য, ময়েশ্চার। 2টার সময় একটু টাইম বেশি পাবে, মেবি মুভমেন্ট উইল বি লিটল লেস, বাট ও মুভমেন্টটা করতে পারে। হি সুইংস এবং শফিউলও কিন্তু সুইং করে। এই 2টা বলার কিন্তু বাংলাদেশে যারা বল সুইং করতে পারে। জি, এবং এই খেলাটা দিয়ে মনে হয় যে আজকে শুক্রবার আছে, দর্শকের কথা আমরা শুনলাম, রিপোর্টার জানালো যে অনেকে এসছে খেলা দেখতে। এই খেলাটা একটু জমে গেলে মনে হয় যে দর্শকরা আসলে স্টে করবে বা পরবর্তী ম্যাচগুলোতেও আসবে। অফকোর্স আমার কাছে মনে হয় যে বিগ ম্যাচ এবং অকেশনও আছে আজকে শুক্রবার, যেহেতু সরকারি ছুটি, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যা একটু বাড়বে অবশ্যই। এবং এই ম্যাচ দিয়ে আই ডু বিলিভ দিস যে বাংলাদেশে যারা বলছিলাম যে দর্শক খরা যাচ্ছে, আই বিলিভ যে আগামী ম্যাচ, আজকের ম্যাচ দিয়ে শুরু হয়ে হয়তো সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে আমরা দর্শক খরা। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, these are big players, but these are big declining players. They are not what they were before. Gale is not what he was 2 বছর আগে কিংবা 3 বছর আগে। They are on the decline also. এটা কিন্তু মানুষের অনেকে এটা চিন্তা করে না, কিন্তু ইট ইজ এ ফ্যাক্ট। না, তারপরেও কালকে স্টিভেন স্মিথ চলে গেছে, হয়তো তিনি আবার ফিরবেন, এর মধ্যে এবিডি বিলিয়ার্ডসও চলে আসবে। ওটা আমরা খালি এক্সপেক্ট করি উনি ফিরবেন, কিন্তু ওই যে এবিডি বিলিয়ার্স তো আসছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা আশা করছি যে তারা আসবে, স্মিথও ফিরবেন, বিলিয়ার্সও আসবেন, বিপিএল আরো জমে যাবে, যে কারণ বিপিএল দর্শকের খেলা, দর্শক স্টেডিয়াম মুখী হবে, রান হবে প্রচুর, উইকেটও নেবে বোলাররা, সবকিছু মিলিয়ে জমে উঠবে এবারের আসরটা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য স্টুডিওতে এসে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। 24 ঘন্টা সঙ্গে থাকুন।